আসসালামু আলাইকুম। এটিএন বাংলার দুপুর ২টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ক্রয়মূল্য দিতে রাজি থাকলে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই, নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে হাইকোর্ট। স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার ব্যাপারে আশ্বাস দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর। নাব্যতা সংকটে বন্ধের পথে বরিশাল ঢাকা নৌরুট, নদীতে চর পড়ায় বন্ধ হয়ে গেছে কয়েকটি চ্যানেল। এবং দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ক্রয়মূল্য বা উৎপাদন খরচ দিতে রাজি থাকলে সার্বক্ষণিক গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করা যাবে বলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বিনিয়োগ ভবন উদ্বোধনকালে তিনি বিদেশি বিনিয়োগের পাশাপাশি যুব সমাজকে বিনিয়োগকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মনিউর রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে ১৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নতুন ভবন। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে ভর্তুকি প্রত্যাহারের কথা বলেন তিনি। আমরা যে বিদ্যুৎটা দেই এটা উৎপাদন করতে ১ কিলোওয়াটে বোধহয় কত লাগে, ১২ টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। কিন্তু ইংল্যান্ডে কিন্তু ১৫০ ভাগ বিদ্যুৎ দাম বাড়িয়েছে, এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু এখনো সে পর্যায়ে যাইনি। তবে আমি আবারও বলবো, গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটা সবাই দিতে রাজি থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক মন্দায় মূল্যস্ফীতি স্থিতিশীল রাখতে বেগ পেতে হলেও দেশের ব্যবসা বাণিজ্যের গতি থামেনি বলে মন্তব্য করেন সরকার প্রধান। উন্নত দেশগুলি আজকে অর্থনীতি নিয়ে হিমশিম খাচ্ছে, মূল্যস্ফীতি অত্যাধিক বেড়ে গেছে। আমাদেরকেও সেই ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যে গত ১৪ বছরে আপনাদের ব্যবসায়ী বান্ধব পরিবেশ আমরা সৃষ্টি করেছি। কাজে খুব শান্তিপূর্ণভাবে আপনারা ব্যবসা করেন। এখন আর ওই হাওয়া ভবনের পাওয়াও দিতে হয় না, কোনো কিছু করতে হয় না, নিজেরা শান্তিতে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি। ১০০টি অর্থনৈতিক অঞ্চলে খাদ্য ও শিল্প প্রক্রিয়াজাত কারখানা স্থাপনে দেশের মানুষকে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে, রপ্তানির জন্য নতুন নতুন পণ্য আরও আমাদের বের করতে হবে, নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। আমরা বিদেশে বিনিয়োগ চাই, কিন্তু আমি সেই সাথে সাথে চাই আমাদের দেশে আমাদের যারা যুব সমাজ তারা নিজেরাই বিনিয়োগকারী হবে, এন্টারপ্রেনারশিপ গড়ে তোলা। আমরা ফাস্ট ট্র্যাক এন্টারপ্রেনারশিপ গড়ে তোলার ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের জন্য স্টার্ট আপ প্রোগ্রাম আমরা করে দিয়েছি। তার জন্য আলাদা বাজেটও আছে, যে যত বেশি আমাদের যুব সমাজ এগিয়ে আসবে। শুধু তাই না, কোম্পানি আইন আমরা পরিবর্তন করে এক ব্যক্তি কোম্পানি করতে পারে সে ব্যবস্থাটাও নিয়েছি। নতুন এই বিনিয়োগ ভবনে ৮ থেকে ১০ তলা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা এবং ১১ ও ১২ তলা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ভাড়া নিয়েছে তাদের কার্যক্রম পরিচালনার জন্য। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভয়ভীতি না দেখিয়ে জনগণকে করদানে উদ্বুদ্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে প্রথমবারের মতো আয়োজিত রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কর হার বৃদ্ধি না করে করদাতা বাড়াতে উদ্যোগ নিতে হবে। রাজস্ব ফাঁকি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এ সময় আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে নবনির্মিত ১২ তলা রাজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাস্তা ঘাট, পুল, ব্রিজ বা এই যে পোর্ট অথবা আমাদের কৃষি বা শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে যেগুলি সরকার করে দিচ্ছে সবগুলির শুভ ফলটা ভোগ করছেন তো জনগণ।
তবে একটা কথা আমি একটু না বলে পারি না, আমাদের দেশে এখনো আয়কর প্রয়োগকারীর সংখ্যা কিন্তু খুবই কম। আসলে অনেক ঝামেলার মধ্যে করতে হয় দেখে বা এই সম্পর্কে সচেতনতার অভাব। আমি মনে করি এখানে কোনো জোর জুলুম খাটবে না, মানুষের কোনো ভয় ভীতিকর পরিস্থিতিতে ফেলা যাবে না, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে জানাতে হবে যে আপনি যে কর দেন সেটা কিন্তু আপনার কাজেই লাগে। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। নিম্ন আদালতের দেয়া এই নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট। জি.এম. কাদেরের রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আব্দুল হাফিজের একক বেঞ্চ এ আদেশ দেন। নিষেধাজ্ঞা বাতিল চেয়ে জি.এম. কাদেরের আপিল গত 19 জানুয়ারি না মঞ্জুর করেন ঢাকার জেলা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। মামলার বাদী ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধাকে 8 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মৃধার মামলায় গত 30 অক্টোবর জি.এম. কাদেরের বিরুদ্ধে দল পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন বিচারিক আদালত। 19 জানুয়ারি 2023 তারিখে শুনানি শেষে আদেশ দিলেন, আমাদের মিসেলিনিয়াস আপিলটি সরাসরি নামঞ্জুর করে দিলেন, সামারিলি রিজেক্ট করে দিলেন। এর বিরুদ্ধে আমরা আজকে মহামান্য হাইকোর্টে আমরা ডিভিশন দাখিল অন্তে আজকে শুনানি করলাম এবং মহামান্য হাইকোর্ট শুনানি অন্তে আমাদের রিভিশনের প্রেক্ষিতে রুল জারি করলেন এবং নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশ অ্যাডেন্টারি অর্ডার অফ ইনজাংশনের যে আদেশ ছিল সেটি স্থগিত এবং মিসেলেনিয়াস আপিলটি যে উনি খারিজ করেছেন সেটিও স্থগিতকরণের আদেশ দিলেন। স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল। ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধ করার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মালয়েশিয়ার নতুন সরকারের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম বাংলাদেশ সফর, তাই বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠকে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কম খরচে আরও স্বচ্ছ ও দ্রুততর করার বিষয়ে বিশদ আলোচনা হয়। কোনো ধরনের গোপন ফি না থাকায় বাড়তি টাকা যাতে কর্মীদের দিতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। The commitment from the Malaysian government to reduce costs, the migrant costs, on the recalibration plan. You know that there are many illegal migrants who are now in Malaysia, residing in Malaysia. So we just ask them to come forward, and if they are willing to work, then we will facilitate the process. আসন্ন এ সফর বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরও গতি সঞ্চারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের ক্ষেত্রে দুপক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, যেহেতু মালয়েশিয়ার নতুন সরকার দায়িত্ব নিয়েছে তাই আগের চুক্তিগুলোর সাথে বিভিন্ন বিষয় সংযুক্ত হতে পারে। এই সরকার কিন্তু নতুন সরকার, আগের সরকারের সাথে আমাদের যা কিছু কথা হয়েছে এখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে, এই জিনিসটা আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন। অবৈধর ব্যাপারে উনি ক্লিয়ারলি বলেছেন দ্যাট তোমার এই যে রিক্যালিব্রেশন একটা আছে যেটা, এটাতে ওনারা কিন্তু কোনো বাদ বিচার করবে না, যারা আছে ওখানে ওনারা যদি অ্যাপ্লাই করে ওই নেসেসারি ফিস দিয়ে they will be adjusted and legalized over there. কর্মীরা যাতে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আরও নজরদারি বাড়ানোরও তাগিদ দেওয়া হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নাব্যতা সংকটে বন্ধের পথে বরিশাল ঢাকা নৌ রুট। নদীতে একের পর এক চর পড়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এই রুটের কয়েকটি চ্যানেল। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত এই সমস্যার সমাধানে খনন কাজ চলছে। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন টুকু। নাব্যতা সংকটে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের নৌযোগাযোগ যে কোনো সময় বন্ধ হওয়ার আশঙ্কা করছেন নৌযান চালকরা। এই রুটে কয়েকটি চ্যানেল বন্ধ হলেও ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ, মালবাহী জাহাজসহ বিভিন্ন নৌযান। বরিশাল ঢাকা নৌপথে প্রতিদিন ৩,০০০-এর অধিক লঞ্চে অর্ধলক্ষাধিক যাত্রীর যাতায়াত।
একই সাথে জাহাজ ও বিভিন্ন নৌযানে হাজার হাজার মেট্রিক টন পণ্য সামগ্রী পরিবহন করা হয়। নদীতে পলি জমে চর পড়ে এরই মধ্যে এ রুটের মুলাদি, শৌলা, দিয়ারা, হিজলা ও মিয়ারচর চ্যানেল বন্ধ হয়ে গেছে। কেবলমাত্র একটি চ্যানেল চালু থাকলেও প্রশস্ত কম হওয়ায় দুটি লঞ্চ পাশাপাশি চলতে পারে না, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। ড্রেজিং করে সচল না করা হয় তাহলে দক্ষিণাঞ্চলের সাথে হয়তো নৌ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। ওই ইসলাম থেকে বাবুগঞ্জ পর্যন্ত 1.5 থেকে 2 নটিক্যাল মাইল ড্রেজিং করলে আমাদের এই সমস্যাটা থাকতো না। মালবাহী জাহাজগুলি এগুলি অনেক সময় আটকে থাকে, জোয়ার ছাড়া ওরা যেতে পারে না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, নদীর নাব্যতা সচল রাখার জন্য ক্যাপিটাল ড্রেজিং এর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এই নৌপথটি আমরা সচল রাখতে বদ্ধপরিকর। এছাড়া এই নৌপথে যে বিভিন্ন পয়েন্টে যে পলি কিন্তু আসলে পানির নাব্যতা সংকট দেখা দেয়, সেটি কিন্তু আমরা অপারেশন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের কার্যক্রম চলমান রয়েছে। জোয়ার ভাটার উপর অনেক সময় নির্ভর করে যাতায়াত করতে হয় নৌযান চালকদের। তারা বলছেন, নিয়মিত খনন না করলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই নৌপথ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য অসুখে আক্রান্ত। এর জন্য 2014 সালের 30 মার্চ তাকে অভিযুক্ত করা হয়। 2019 সালের 17 ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের আদালত। এবারে ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় ইউনাইটেড পাওয়ার এবং 5টায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের সভা শুরু হবে। সভায় ইউনাইটেড পাওয়ারের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া ওয়াইম্যাক্স ইলেকট্রোডের 30 জুন 2022 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। বান্দরবানের নাইখংছড়ি তুমরু সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রিত রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শিবিরে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। শরণার্থী প্রত্যাবাসন কমিশনের উদ্যোগে সকালে তুমরু কোনাপাড়া থেকে প্রথম পর্যায়ে প্রায় 150 জনকে গাড়িতে করে কুতুপালং নিয়ে যাওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বাকি রোহিঙ্গাদেরও পর্যায়ক্রমে সেখান থেকে উখিয়া ও টেকনাফের অন্যান্য শিবিরে সরিয়ে নেওয়া হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পোল্ট্রি খাবার সহ অন্যান্য জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে পিরোজপুরের পোল্ট্রি শিল্প। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকশো মুরগির খামার। ফলে অনেক উদ্যোক্তা বেকার হয়ে পড়েছেন আর্থিক সংকটে। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। পোল্ট্রি খাদ্যসহ সংশ্লিষ্ট সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে পিরোজপুরের খামারিদের। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, গত 1 মাসে খাবারের দাম বস্তা প্রতি কয়েক দফায় বেড়েছে 200 টাকারও বেশি। অন্যদিকে কমেছে ডিমের দাম। মুরগির বাচ্চা এবং ওষুধ সহ কোনো কিছুর দামই নাগালের মধ্যে নেই। তাই এ শিল্পে লাভ তো দূরের কথা, এখন দিনায় জর্জরিত হয়ে জেলার কয়েকশো পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। খাবারের দাম পেয়েছে বস্তা প্রতি প্রায় 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ডিম এবং মাংসের দাম সেই তুলনায় বাড়েনি। এখন চালানো সম্ভব না, কেননা সব জিনিসে দাম লস খাইতে খাইতে এখন মনে করেন অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, পিরোজপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 পোল্ট্রি খামার রয়েছে, যা থেকে বছরে উৎপাদিত হয় প্রায় 45 কোটি ডিম। এই জেলা থেকে দেশের ডিমের চাহিদার প্রায় 1/3 পূরণ করা হয়, কিন্তু সবকিছুর দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন উদ্যোক্তারা। বর্তমান যে বাজার খাদ্যের যে দাম, সেই খাদ্যের সাথে সম্পর্ক না থাকলে মানুষ খামার বন্ধ করে দিতে বাধ্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারলে পোল্ট্রি শিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
অবশেষে ভূপাতিত করা হলো যুক্তরাষ্ট্রের আকাশে উঠতে থাকা চীনের গোয়েন্দা বেলুন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, স্থানীয় সময়ে শনিবার যুদ্ধ বিমান ব্যবহার করে বেলুনটি ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় গিয়ে পড়েছে। বেলুন ধ্বংসের এই অভিযান চালানোর সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের উপকূলের কাছে 3টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। গণমাধ্যম প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আকাশে ছোট একটি বিস্ফোরণের পর একটি বেলুন নিচের দিকে পড়ছে। বিবিসির খবরে বলা হয়, গত বুধবারই বেলুনটি ধ্বংসের পরিকল্পনার অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন নাগরিকদের জীবন যাতে ঝুঁকির মুখে না পড়ে সেজন্য ধীর গতিতে পদক্ষেপ নিয়েছিলেন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। হরিণের অভয়াশ্রম, নদী, সাগর, সবুজ বন আর অতিথি পাখির টানে হাজারো পর্যটক ছুটে আসছেন নোয়াখালীর নিঝুম দ্বীপে। দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্য মন কাড়ছে সবার, কিন্তু এখানে হোটেল মোটেলের অভাব এবং যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় হতাশ ভ্রমণ পিপাসুরা। নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নোয়াখালীর দক্ষিণে মেঘনা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপ। 91 বর্গ কিলোমিটারের এই দ্বীপকে 2001 সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এখানকার হরিণের অভয়াশ্রম, সবুজ কেওড়া বাগান, বালুকাময় ছোট বীচ যে কোনো পর্যটককে মুগ্ধ করে। এখানে আমরা এসেছি শহরের কোলাহল থেকে একটু মুক্ত হয়েছি। এখানে নীরব জায়গা, একটা প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশে যে এত সুন্দর দ্বীপগুলো আছে, এত সুন্দর জায়গাগুলো পরিদর্শন যেগুলো আমরা করি, সেগুলো আসলে আমাদের মনে হয় যে এগুলো নিয়ে একটু আমাদেরকে চিন্তা করা উচিত। জাতীয় উদ্যান ঘোষণা করা হলেও উন্নয়নের তেমন ছোঁয়া পায়নি নিঝুম দ্বীপ। অনুন্নত যাতায়াত ব্যবস্থা, পর্যটকদের থাকার জায়গার অভাব এবং নিরাপত্তা সহ নানা সমস্যায় জর্জরিত এলাকাটি। আমার যেটা মনে হয়েছে যে অবাধে যে গাছ কাটা হচ্ছে, হরিণের সেই অভয়ারণ্যটা এখন আর নেই। গাছ কাটার কারণে যে বনজ যে প্রাকৃতিক যে পরিবেশটা নষ্ট হচ্ছে। আর হোটেল মোটেল মানে টুরিস্টদের থাকা খাওয়া নিরাপত্তার বিষয়টি আরো একটু ব্যবস্থাপনা রাখতে হবে। নিঝুম দ্বীপে পর্যটন আকর্ষণ বাড়ানোর জন্য সরকার যাতায়াত ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমরা চেষ্টা করতেছি ওখানে নিঝুম দ্বীপ যেন পর্যটকরা এসে নির্বিঘ্নে ওরা থাকতে পারে, একদম তারা আনন্দ নিতে আসে, আনন্দ ভ্রমণ, এটা যেন তারা ভালোভাবে করতে পারবে। সেজন্য আমরা আমাদের অনেক পরিকল্পনা আছে, আমরা সেই পরিকল্পনাগুলো আমরা খুব সহসায় বাস্তবায়ন করব। পর্যটকদের সুবিধার কথা বিবেচনায় দ্রুত এই দ্বীপকে পর্যটন উপযোগী করে গড়ে তোলার দাবি ভ্রমণ পিপাসুদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে এবার দেশকে দ্বিতীয় জয় এনে দিতে চায় বাংলাদেশের নারীরা। কেপটাউনে শুক্রবার মূল লড়াইয়ে নামার আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটো সেশন শেষে এমনটা বলেন নিগার সুলতানা জ্যোতি। এ পর্যন্ত 5টি বিশ্বকাপে অংশ নিয়ে শুধুমাত্র ঘরের মাঠে 2014-তে একটি জয় পায় বাংলাদেশ। এসএম আশরাফের রিপোর্ট। এক ট্রফিতে চোখ 10 অধিনায়কের, কিন্তু যুদ্ধে নামার আগে সম্প্রীতির আবহ তৈরি করতে আইসিসির ভিন্ন রকম আয়োজন। কেপটাউনের টেবিল মাউন্টেনকে পেছনে রেখে হাজির করালেন নিজ নিজ দেশের প্রতিনিধিদের। সফি ডেভিন, সুন লুইসরা হাসি ঠাট্টায় মাতলেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির উদ্দেশ্য তো এটাই ছিল, পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটারদের এক ছাতার নিচে স্থান দেয়া। ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর, বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি খেলবেন ভিন্ন গ্রুপে, তবু সেরে নিলেন নিজেদের অভিজ্ঞতা, মতামত। লাল সবুজ দলের প্রতিনিধিদের এবার মিশন টি-20 বিশ্বকাপে জয়ের সংখ্যা বাড়ানো। সে লক্ষ্যে 20 দিন আগেই দক্ষিণ আফ্রিকা পৌঁছায় জাহানারা, লতা মণ্ডলরা। বাংলাদেশের গ্রুপের অন্য প্রতিপক্ষরা হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।
প্রথম প্রস্তুতি ম্যাচে সোমবার কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। তুলুজকে 2-1 গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগের শীর্ষস্থান আরও মজবুত করল প্যারিস সেন্ট জার্মেইন। নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে 20 মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। তুলুজের হয়ে গোল করেন ব্রাঙ্কো ভ্যান ডেন বুমেন, তবে সেই গোল শোধ দিতে সময় নেয়নি স্বাগতিকরা। আশরাফ হাকিমি 38 মিনিটের সমতায় ফেরায় দলকে। এরপর 58 মিনিটে লিওনেল মেসির গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেইন। এতে মার্শেইয়ের থেকে 8 পয়েন্টের ব্যবধানে লিগে টেবিলে শীর্ষস্থান শক্ত করেছে ক্রিস্টোফার গালতিয়েরের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়েছে এভারটন। গুডিসন পার্কে 32 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি ডমিনিক ক্যালভার্ট-লুইন। 2 মিনিট ব্যবধানে আরও একবার হতাশ হতে হয় এভারটনকে। এবার জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হন আব্দুল্লাহ দুকুরে। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় মাইকেল আর্তেতার দল, কিন্তু এভারটন রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো 58 মিনিটে জেমস তারকুভস্কির গোলে পিছিয়ে পড়ে গানাররা। সেই গোল আর শোধ করতে পারেনি তারা। তাতে ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্ট ব্যবধান 5-এ নেমে আসলো আর্সেনালের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ক্রয়মূল্য দিতে রাজি থাকলে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই, নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে হাইকোর্ট। স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার ব্যাপারে আশ্বাস দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর। নাব্যতা সংকটে বন্ধের পথে বরিশাল ঢাকা নৌরুট, নদীতে চর পড়ায় বন্ধ হয়ে গেছে কয়েকটি চ্যানেল। এবং দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।